আচ্ছা হয়েছে না? আব্দুল আজিজ রোমিও, হ্যাঁ আসছো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সুমন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি শুরু করি। এখন থার্ড ইয়ারের তোমরা যারা, তোমাদের এখন তো বোধহয় কি ভাইবা ভাইবা দেওয়ার কথা, কিন্তু এখন ওয়েট করছে এখনও পরীক্ষার জন্য। কখন কবে পরীক্ষা হয় এখনও ঠিক নাই, তবে পরিবেশ ভালো হলেই পরীক্ষা শুরু হবে যে কোনো সময়। তো আমি আমি প্রফেসর ডক্টর রেজাউল হক। আমি এখন আছি বারিন্দ মেডিকেল কলেজ, রাজশাহী। তো আজকে আমরা শুরু করব জেনারেল অ্যাসপেক্টস অফ পয়জন অ্যান্ড পয়জনিং। তো জানো তোমরা যে পরীক্ষা আমাদের ফরেন্সিক মেডিসিনে শুরু হবে দুইটা বোর্ড দিয়ে, একটা পয়জন বোর্ড, একটা উইপন বোর্ড। তো পয়জন বোর্ডের শুরুতে যে কিছু পয়জন বোর্ডের শুরুতে যে কিছু ডেফিনেশন বা কিছু জিজ্ঞেস করা হয়, সেইগুলি আজকে আমরা আলোচনা করব। তো পয়জন পড়তে গেলেই আমাদের এইটা যেগুলি আলাপ করবো এগুলি লাগবে, সুতরাং এগুলি একটু তোমরা মনোযোগ দিয়ে শুনবা এবং সঙ্গে হাতে কাগজ কলম তো নিশ্চয় আছে, খাতা কলম থাকলে একটু লিখবা কি প্রশ্নগুলি শুধু লিখবা। তো এখন এখান থেকে প্রশ্ন যেগুলি করা হয় যে তোমাকে ডিফাইন পয়জন। তো পয়জন ডিফাইন করতে গেলে সঙ্গে সঙ্গে আমাদের আরও তিনটা কথা আসবে। একটা হলো টক্সিকোলজি, পয়জন, পয়জনিং, পয়জনাস। তো হোয়াট ইজ টক্সিকোলজি? ডেফিনেশন সবার জানা আছে, তারপরে আমরা এটা আবার বলি যে ইট ইজ এ ব্রাঞ্চ অফ ফরেন্সিক মেডিসিন হুইচ ডিলস উইথ দ্য পয়জন regards to its source, fatal dose, fatal period, signs, symptom produced by it and treatment of poisoning. এটা হলো আমাদের টক্সিকোলজির ডেফিনেশন। এখন পয়জন, হোয়াট ইজ পয়জন? কারণ একটা টার্ম, এটা যদি আমরা বলি যে স্নেক বাইটিং, আমরা অনেক রুগী আসে বা হয় স্নেক বাইটিং। এই স্নেক বাইটিং দিয়ে এর মধ্যে তিনটা কথা আছে যে পয়জন, পয়জনাস, পয়জনিং। পয়জনাস মানে যে সাবস্টেন্স হুইচ কন্টেন পয়জন। তাহলে স্নেক বাইটে
স্নেক হলো পয়জনাস। আর বাইটিং মানে পয়জনিং মানে ইন্ট্রোডাকশন অফ পয়জন ইনটু দ্য বডি। আর পয়জন হলো স্নেক ভেনম। তো এখন স্নেক বাইটিংয়ে তিনটা থাকলো, পয়জনাস পেলাম, পয়জনিং পেলাম, আর পয়জন পেলাম। তো এখন হোয়াট ইজ পয়জন, এই ডেফিনেশনটা জিজ্ঞেস করা হয় অহরহ, সব বইয়ে আছে মোটামুটি একইভাবে একই রকম। তো ডেফিনেশন যখন বলবা সবাই বলে এই ডেফিনেশন ওই স্যার মানে না বা এ বলে না। এতে হয় কি যে এমন একটা ওয়ার্ডকে চেঞ্জ করে ফেলো তখন সেটা আর মানা যায় না। তো সেজন্য যেখান থেকেই পড়ো, যে বই থেকেই পড়ো, একটা বই থেকেই নাও, কারণ দুইটা তিনটা বই থেকে মিলাইতে গেলে দেখা যাবে যে একটা ওয়ার্ড বাদ চলে যাবে, নতুন একটা ওয়ার্ড ঢুকবে। তাহলে পয়জন কী বলবো, পয়জন ইজ এ সাবস্টেন্স which when introduced into the body in any form is capable of produce ill health, disease or death. তো এখানে কতগুলো কথা আমরা বললাম যে ইন অ্যানি ফর্ম। তো ইন অ্যানি ফর্ম পয়জন কী কী ফর্মে থাকতে পারে? পয়জন থাকতে পারে, আমাদের ফর্ম আছে ফিজিক্সে, তো যেখানে এর ফর্ম তিনটা, সলিড, লিকুইড, গ্যাসিয়াস। তাহলে পয়জনও থাকতে পারে সলিড ফর্ম, লিকুইড ফর্ম এবং গ্যাসিয়াস ফর্মে। থ্রু অ্যানি রুট, যে কোন কোন রুটে অ্যাডমিনিস্ট্রেশন করা যায়। তো এটা মনে রাখার জন্য, সবাই জানো, মনে রাখার জন্য আমি এভাবে বলি, তোমরা উপর থেকে চলে আসবা যে একটা নেজাল রুট, একটা ওরাল রুট, একটা প্যারেন্টারাল রুট, একটা ন্যাচারাল রুট আদার দেন ওরাল রুট, তারপরে উন্ড অ্যান্ড ন্যাচারাল নর্মাল স্কিন। তো এখন যদি রুটগুলিকে আমি এভাবে বলি, আমি একটা বলবো যে নেজাল রুট, ওরাল রুট, প্যারেন্টারাল রুট, তারপরে হলো ন্যাচারাল রুট আদার দ্যান ওরাল রুট। যেহেতু আগে আমি ওরাল রুট একবার বলে ফেলছি, সেজন্য ন্যাচারাল রুট বলার সময় আমাকে ইনক্লুড করতে হবে আদার দ্যান ওরাল রুট। তারপরে থ্রো উন্ড, আরেকটা হলো নর্মাল স্কিন। তো এখন এই সিকোয়েন্সে মনে রাখতে আমি বলি এই জন্যই যে এইটা মনে রাখলে এরপরে যখন আমরা বলবো যে কোন পয়জনের কোন রুটে ইন্ট্রোডাকশন হলে এর ইফেক্টটা বেশি হবে, তখন ওইভাবে আমরা আসবো যে নেজাল রুটে হলে বেশি আর ইফেক্ট হবে বেশি, তারপরে প্যারেন্টারাল রুটে, এখানে 3 নাম্বারটা, তারপরে ওরাল রুটে, তারপরে ন্যাচারাল রুট আদার দ্যান ওরাল রুট, তারপরে উন্ডে, তারপরে হলো নর্মাল স্কিনে। নেজাল রুটে যেটা ইন্ট্রোডিউস হয় ওটার নাম হলো কি ইনহেলেশন, ওরাল রুটে ইনজেকশন, আর প্যারেন্টারাল রুটে ইনজেকশন ফর্মে। ইনজেকশন ফর্ম কী কী ফর্মে হতে পারে এগুলি ওয়ার্ডে গেছে যখন জানো যে একটা হলো ইন্ট্রামাসকুলার, তারপরে ইন্ট্রাভাস্কুলার, সাবকিউটেনিয়াস, সাবথিকাল, তারপরে ইন্ট্রা আর্টিকুলার, এরকম অনেক রুট আছে। তো এইগুলো আমাদের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ পয়জন। এখন পয়জনের ফর্ম বললাম আমি তিনটা, ওইখানে সলিড ফর্ম, লিকুইড ফর্ম আর গ্যাসিয়াস ফর্ম। এখন তোমাকে যদি বলা হয় এই 3 ফর্মের পয়জন কোনটা কোন রুটে ইন্ট্রোডিউস হবে, তাহলে আমরা দেবো যে গ্যাসিয়াস ফর্মের হলো নেজাল রুটে ইনহেলেশনের মাধ্যমে, আর সলিড ফর্ম ওরাল রুটে যাবে, সলিড লিকুইড ওরাল রুটে যাবে, তারপরে উন্ডের উপরে যাবে, অন্যান্য ন্যাচারাল রুটে যাবে, আর প্যারেন্টারাল রুটে যাবে শুধুমাত্র লিকুইড ফর্মের পয়জন। তাহলে এই আর সলিড ফর্মের পয়জনের মধ্যে আবার এর পার্টিকুল আছে, পার্টিকুল যদি স্মল হয় তার ইফেক্ট বেশি দেন পার্টিকুল যদি লার্জ হয়। তাহলে আমাদের এখানে প্রশ্নে আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন হলো যে পয়জনিং হলে ফ্যাক্টর কী ফ্যাক্টর মানে মডিফাই দ্য অ্যাকশন অফ পয়জন, এই প্রশ্নটা রিটেনেও থাকে, ভাইভাতে জিজ্ঞেস করা হয়। তাহলে পয়জনিংয়ের ক্ষেত্রে কোন ফ্যাক্টর এর ইফেক্টটাকে মডিফাই করবে। এখন আমরা এখানে মনে রাখার জন্য আশা রাখি যে পয়জনের কিছু ফ্যাক্টর আর হলো পার্সনের কিছু ফ্যাক্টর। পয়জনের ক্ষেত্রে হলো যে এটা যদি হয়, যদি ফর্ম অফ পয়জন, যদি গ্যাসিয়াস হয় ইফেক্টটা বেশি হবে, কোয়ান্টিটি অফ পয়জন, তারপরে কনসেন্ট্রেশন অফ পয়জন, তারপরে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ পয়জন, এই দিকগুলি মডিফাই করবে। আর ভিকটিমের কতগুলো কন্ডিশন আছে, সেগুলো কি যে একটা হলো বিল্ড অফ দ্য ভিকটিম, মানে হেলথ অফ দ্য ভিকটিম, বডি অফ দ্য ভিকটিম যদি সে হেলদি হয় ইফেক্ট কম হবে, এজ অফ দ্য ভিকটিম, এক্সট্রিম অফ এজে ইফেক্ট বেশি হবে, সেক্স অফ দ্য ভিকটিম, সেক্স কিছু পয়জনের সেক্স মেল ফিমেলেও ইফেক্ট কম বেশি হবে। আর আরেকটা হলো যে কন্ডিশন অফ দ্য স্টমাক এমটি অর ফুল। তাহলে আমাদের যদি বলে যে ফ্যাক্টরস মডিফাইং দ্য অ্যাকশন অফ পয়জন, মনে রাখার জন্য করবো পয়জনের কিছু কন্ডিশন এবং বডির কিছু কন্ডিশন। আচ্ছা, এবার আমরা পয়জনকে ক্লাসিফাই করি। তো পয়জন ক্লাসিফাই করতে গেলে এই
যে আমরা করবো যে একটা হলো মেডিকোলিগাল ক্লাসিফিকেশন আর একটা হলো সিমটোমেটিক ক্লাসিফিকেশন। তো আমরা এখন আজকে শুধু বলবো মেডিকোলিগাল ক্লাসিফিকেশনটা। তো মেডিকোলিগাল ক্লাসিফিকেশন বলতে গিয়ে পয়জনকে আমরা এইভাবে রাখি কি, প্রথমে বলবো হোমিসাইডাল পয়জন, তারপরে সুইসাইডাল পয়জন, অ্যাক্সিডেন্টাল পয়জন, স্টুডিফাইং পয়জন, তারপরে অ্যাবোর্টিফিসিয়েন্ট পয়জন, তারপরে ইনফেন্টিসাইডাল পয়জন, ক্যাটেল পয়জন। তো এখন যখন ভাইভাতে জিজ্ঞেস করা হবে তুমি শুধু যখন এই সিরিয়ালগুলি বলবা, একটা দুইটা তিনটা বলার পরে তোমার প্রশ্ন চেঞ্জ হয়ে যাবে। যদি রিটেনে থাকে 3 নাম্বার বা 2.5 নাম্বারের প্রশ্ন, তাহলে তোমাকে সবগুলি বলতে হবে এবং উদাহরণও বলতে হবে। তাহলে আমরা কি বললাম, সেই হিসেবে উদাহরণ একটু মনে রাখবো যে হোমিসাইডাল পয়জন, এখানে উদাহরণ আমি মনে রাখবো একদম হাতে গোনে 1টা বা 2টা, তারপরে যা আছে পরে আসবো, যাতে কখনো কোনো পয়জন কোন ধরনের পয়জন, নেচার কি, তখন যাতে আমার বলতে সুবিধা হয়। হোমিসাইডাল পয়জন একটা নাম মনে রাখবো যে আর্সেনিক। তাহলে এ দিয়ে যে নামটা আছে পয়জন, আমরা কয়েকটা পয়জন পড়বো, যা পয়জন পড়বো তার মধ্যে আর্সেনিক পড়বো, অ্যান্টিমনি পড়বো, অ্যাকোনাইট পড়বো। তো তার মধ্যে শুধু আর্সেনিক পড়বো, ওই দুটা পড়বো না। তাহলে এই 3টা পয়জন হোমিসাইড। তাহলে যে পয়জনের নামের আগে এ আসে সেটা আমরা মনে রাখি। তাহলে আর্সেনিক, অ্যাকোনাইট, অ্যান্টিমনি। এবার আসে সুইসাইডাল পয়জন। তো এখানে আগেও জানো হোমিসাইড মানে কিলিং অফ এ হিউম্যান বিং বাই অ্যানাদার হিউম্যান বিং। সুইসাইডাল মানে সেলফ কিলিং। তাহলে হোমিসাইড করার জন্য মানুষ যে পয়জনটা ব্যবহার করবে সেটা হোমিসাইডাল পয়জন। তাহলে আমি এখানে নাম বললাম আর্সেনিক। সুইসাইডাল পয়জনের উদাহরণ বলার সময় আমরা বলবো যে এটা রুরাল, গ্রাম দেশে, শহর দেশে। তো রুরালে উদাহরণ দুটা মনে রাখবো, একটা রাখবো ওপিসি, একটা এন্ড্রিন। এগুলি সব এগ্রিকালচারে ব্যবহার করা হয়। এগ্রিকালচার যেহেতু গ্রামে, রুরালে, কাজে ওইখানে এটা বেশি পাওয়া যায়, এই পয়জনিং হয়। তাহলে সুইসাইডাল পয়জন বলবো কমন পয়জন, রুরালে এন্ড্রিন এবং ওপিসি। আরবান এলাকায় এটা হলো বারবিসুরেট এবং ওপিয়াম। আচ্ছা, এবার অ্যাক্সিডেন্টাল পয়জনের 2টা পয়জনের নাম আমরা মনে রাখবো এখানে, একটা হলো স্নেক ভেনাম আর একটা হলো কেরোসিন অয়েল। আরও অনেক আছে, আমরা মনে রাখবো 2টা, স্নেক ভেনাম, কেরোসিন অয়েল। আর স্টুপিফাইং এজেন্টে আমরা এই যে ধাতুরা, ক্যানাবিস ইন্ডিকা, তারপরে ক্লোরোফর্ম, অ্যালকোহল, ABCD দিয়েতে বললে ধাতুরা, ক্যানাবিস ইন্ডিকা, তারপরে অ্যাক্টোভা বেলাডোনা, অ্যালকোহল, ক্লোরোফর্ম। এইগুলি আমি এই 4টার নিয়ে আমি সবসময় মাথার মধ্যে রেখে দেবো। পরে তোমার ধরো অ্যাবোর্টিফিসিয়েন্ট পয়জন, অ্যাবর্শন করার জন্য কিছু ব্যবহার হয়, ইনফেন্টিসাইড করার জন্য কিছু পয়জন ব্যবহার হয়, ক্যাটেলের জন্য কিছু ব্যবহার হয়। ওগুলির উদাহরণ আমি এখন আর না আনি। তো এখন এই যে কোনো পয়জন যখন তোমাকে বলবে যে ধরো আমরা তোমার পয়জন আইডেন্টিফাই করার সময় তোমাকে একটা পয়জন দিল এবং এটা মেডিকেলিগালি কোন ধরনের পয়জন তোমাকে বলতে বলা হবে, তোমার মাথার মধ্যে রেখে দিলাম আর্সেনিক একটা হোমিসাইডাল, সুইসাইডে 4টা, গ্রামের 2টা, শহরে 2টা, অ্যাক্সিডেন্টালের 2টা, স্টুপিফাইংয়ে 2টা 3টা মনে রাখলাম। এখন তাহলে এই কটা মাথার মধ্যে রাখা মানে তোমাকে জিজ্ঞেস করলে যাতে তোমার হিসাব করতে না হয় যে কোনটা। তাহলে ওপিসি কোন ধরনের প্রয়োজন, তুমি বলবে এটা মেনলি সুইসাইডাল ইন রুরাল এরিয়া। তো এখন এখানে যেটা বলার সময় তুমি যদি বলবা মেনলি এবং মেবি। তাহলে যদি বলা হয় আর্সেনিক কোন ধরনের প্রয়োজন, তুমি বলবা মেনলি হোমিসাইডাল, মেবি সুইসাইডাল আর অ্যাক্সিডেন্টাল। তাহলে যে কোনো প্রয়োজনে মেডিকেলিগালি কোন টাইপের প্রয়োজন এটা উত্তর দেওয়ার সময় আমরা এইভাবেই বলবো যে মেনলি অ্যান্ড মেবি। আচ্ছা, আমার এই যে 8টা 10টা প্রয়োজনের নাম যে মনে রাখলাম আর যেগুলি মনে রাখি নাই, যদি এরকম কোনো প্রয়োজনের কথা বলে তখন আমরা সেটা বলবো এটা মেনলি অ্যাক্সিডেন্টাল। যেমন ধরো যদি ওয়াটার বলে, ওয়াটার কিন্তু পয়জন, এখন একটা ফুড এবং ড্রাগ আর পয়জন সম্পর্ক কী, ফুড অ্যান্ড ড্রাগ সবসময় আমরা এই করি। আর এইটা যখন ফুড এবং ড্রাগ এক্সেস অ্যামাউন্টে দেওয়া হবে তখন সেটা পয়জন হবে। ড্রাগও যদি আমি এক্সেস অ্যামাউন্টে দিই, যেমন প্যারাসিটামল ডোজ হলো 500 মিলিগ্রাম, আমি যদি 5000 মিলিগ্রাম দিই এটা কিন্তু পয়জনিং হবে। আবার তুমি ওয়াটার তুমি একবারে খাবা ম্যাক্সিমাম 1 লিটার, এখানে যদি তোমাকে 5 লিটার খাওয়ানো হয় সেটাও কিন্তু পয়জনিং হবে। তাহলে ফুড এবং পয়জন যদি এক্সেসিভ অ্যামাউন্টে খাওয়া হয় সেটা হবে পয়জন। এখন আমার এই উদাহরণের বাইরে আমি মাত্র 6টা পয়জনের নাম। এখন যদি অন্য একটা পয়জন বলে মিল্ক কোন ধরনের পয়জন, এটা কিন্তু আমার লিস্টে নাই।
এক্সট্রা যে পয়জনটাই আসবে সেটা তুমি বলবে মেডিকেলে গেলে এটা অ্যাক্সিডেন্টাল পয়জন, মেনলি অ্যাক্সিডেন্টাল পয়জন। যদি বলে পোলাও কোন ধরনের পয়জন, তাহলে এক্সেস খেলে হয়, তো এক্সেস কিন্তু কেউ ইচ্ছা করে খেতে পারে না, আর অ্যাক্সিডেন্টালি খাওয়া হয়, তাহলে অ্যাক্সিডেন্টাল পয়জন। এটা আমার বলার মানে হলো আমার এই লিস্টের বাইরে যে পয়জনগুলি হবে তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলবে এটা মেনলি অ্যাক্সিডেন্টাল পয়জন। তো আরেক ধরনের ক্লাসিফিকেশন আছে, আমি সেটা শুধু নামটা হেডলাইন বলে দেয়, পয়জনের উদাহরণ আর না বলি। সেটা হলো সিমটোমেটিক অর অ্যাকর্ডিং টু মোড অফ অ্যাকশন। সেখানে কিছু পয়জন আছে করোসিভ, কিছু আছে ইরিট্যান্ট, কিছু আছে সিস্টেমিক, আর কিছু আছে মিসসেলেনিয়াস। চারটা ভাগে আপাতত ভাগ করি। করোসিভ মানে যেগুলিতে ক্রস পটেজম পড়বা হিসাবে বলি, যেগুলি পুড়াই দেয়, বার্ন করে, করোড করে দেয়। ইরিট্যান্ট মানে যেগুলি ইরিটেশন করে। সিস্টেমিক মানে যেগুলি সিস্টেমের উপরে কাজ করবে, তার মধ্যে নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, আমাদের ওই যে ট্রাইপয়েড অফ লাইফে এই সিস্টেমের উপরে কাজ করানো হলে সেখানে আছে। আর মিসসেলিনিয়াস কিছু পয়জন আছে, ওটার উদাহরণ এখন না গিয়ে আমরা আবার আমাদের এখানে চলে আসি। তাহলে আমরা ক্লাসিফাই মেডিকেল পয়জন মেডিকো লিগালি, এটা ভাইবা রিটেন দুটার জন্যই তোমার ইম্পর্টেন্ট, এবং এইভাবে নামগুলি মনে রাখবা। এবার আসছে আমাদের পয়জন, আমরা বললাম হোমিসাইডাল পয়জন, সুইসাইডাল পয়জন, অ্যাক্সিডেন্টাল পয়জন, এখানে নেচার অনুযায়ী। এখন প্রশ্ন হবে যে আইডিয়াল হোমিসাইডাল পয়জনের ক্রাইটেরিয়া কী কী আছে। ক্রাইটেরিয়া অফ আইডিয়াল হোমিসাইডাল পয়জন, এখানে একদম কথাগুলি একদম এভাবে মনে রাখতে হবে, সবাই জানো, তারপর একটু সিরিয়ালি বলার চেষ্টা করবা যাতে মনে থাকতে সুবিধা হয়। একটা হলো চিপ, ইজিলি অ্যাভেলেবল, তারপরে ইজিলি অ্যাডমিনিস্টার উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তারপরে এটা হলো হাইলি টক্সিক, কালারলেস, অর্ডারলেস, টেস্টলেস, আর সাইন সিমটম রিসেম্বলস ন্যাচারাল ডিজিজেস। এইটা হলো এই ছয়টা কথা। চিপ, ইজিলি অ্যাভেলেবল, হাইলি টক্সিক, ইজিলি অ্যাডমিনিস্টার্ড উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, আর হলো সাইন সিমটম মানে কনসাইডস উইথ ন্যাচারাল ডিজিজেস। তারপরে হলো নো স্পেসিফিক অ্যান্টিডট, আর এটা হলো ইজ র্যাপিডলি ডেস্ট্রয়েড ইন দ্য বডি। এই হলো আমার হোমিসাইডাল পয়জনের ক্রাইটেরিয়া। র্যাপিডলি ডেস্ট্রয় হলে কী হবে, একে ডিটেক্ট করার সুবিধা হবে। অ্যান্টিডট নাই, সুবিধা কি, এটা আমার কিল করার সুবিধা হবে। এখন এরপরই জিজ্ঞেস করা হবে যে আইডিয়াল সুইসাইডাল পয়জনের ক্রাইটেরিয়া কী। সেখানে আমরা এইখানে যে আগে যে ছয়টা কথা বলছি সেগুলি বলবো। চিপ, ইজিলি অ্যাভেলেবল, হাইলি টক্সিক, লো ডোজ, তারপরে ইজিলি অ্যাডমিনিস্টার উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, শেষে একটা কথা হবে ক্যাপিবল, শেষে এখানে যোগ হবে ক্যাপেবল অফ প্রডিউসিং পেইনলেস ডেথ। এটা হলো সুইসাইডাল পয়জনের একটা ক্রাইটেরিয়া। শেষ কথাটা তোমরা বলবো। এখন একটা কথা জিজ্ঞেস করা হয় যে আমরা সুইসাইডাল পয়জনের কথা বলছি যে এটা ক্যাপেবল অফ প্রডিউসিং ইনলেস ডেথ। আবার উদাহরণে বললাম আমরা ওপিসি এবং এন্ড্রিন। ওপিসি এন্ড্রিন কিন্তু পেইনলেস ডেথ করে না, তবু এটাকে কেন সুইসাইডালের মধ্যে আনা হয়েছে, এই একটা প্রশ্ন করা হয়। তো সেখানে হলো কেন আনা হয়েছে, ইজিলি অ্যাভেলেবল এটা বাদে কেন হয়েছে, তার উত্তর হবে এটা হলো লো ডোজ হাইলি টক্সিক। লো ডোজ এবং হাইলি টক্সিকের জন্য এটাকে আমরা সুইসাইডের মধ্যে আনছি। তাহলে এটা কি আইডিয়াল সুইসাইডাল পয়জন হলো? আইডিয়াল কিন্তু হলো না ওই ক্রাইটেরিয়া অনুযায়ী, কিন্তু এটা সুইসাইডাল পয়জন। আচ্ছা, এখন পয়জন খাওয়ার পরে ফেট অফ পয়জন বডিতে কি হতে পারে। তো ফেট হতে পারে কী কী, এখন একটু দেখো এরকম যে খাওয়ার পরে এটা ভমিটিং হয়ে ম্যাক্সিমামটা এক্সপেল হয়ে যেতে পারে, পার্সিংয়ে বডি থেকে আউট হয়ে যেতে পারে, আর কিছু অংশ অ্যাবজর্ব হবে। অ্যাবজর্ব হলে এরা যাবে লিভারে। লিভার কী হলো, লিভারে পয়জনটাকে ডিটক্সিকেটেড করে ফেলবে। যে যতগুলিকে ডিটক্সিকেটেড করলো সেটা গেল, যে আর কিছু অংশ সেটা কী হবে, আবার অ্যাবজর্ব হয়ে সিস্টেমিক সার্কুলেশনে আসবে। সিস্টেমিক সার্কুলেশনে এসে তারপরে সে তার টার্গেট অর্গানে অথবা সারা বডিতে অ্যাকশন করবে, করার পরে যেটা থাকবে সেটা বডি থেকে এক্সক্রিট হবে। এক্সক্রিট কীভাবে হবে, একটা কিডনি দিয়ে হতে পারে ইউরিন হিসাবে, স্কিন দিয়ে সোয়েট হিসাবে হতে পারে, মিল্ক দিয়ে হতে পারে, বাইল দিয়ে হতে পারে, স্যালাইভা দিয়ে হতে পারে। এখন ধরো আমরা প্রথমে বলছি যে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ পয়জন কী কী ছিল, সঙ্গে সঙ্গে যদি আমরা আনি রুট অফ এক্সক্রিশন অফ পয়জন কী, তাহলে সেখানে একটা বলবো যে একটা হলো থ্রো কিডনি, ইউরিনেশন, স্কিন, সোয়েটিং, তারপরে এটা স্যালাইভা, তারপরে মিল্কের সঙ্গে এবং বাইলের সঙ্গে এটা এক্সক্রিট হতে পারে। এখন অ্যাকশন অফ পয়জন, পয়জনের
অ্যাকশন কী কী আছে? পয়জনের অ্যাকশন আছে 3 ধরনের। একটা হলো লোকালি অ্যাকশন বা লোকাল ইফেক্ট। তাহলে অ্যাকশন অফ পয়জন আর ইফেক্ট অফ পয়জন। ইফেক্ট অফ পয়জন হলো একটা হলো লোকাল ইফেক্ট, একটা রিমোট ইফেক্ট, আর একটা হলো কম্বাইন্ড লোকাল অ্যান্ড রিমোট ইফেক্ট। তাহলে লোকাল ইফেক্ট মানে যেখানে এটা আসবে সে লোকালি করবে, সেটা লোকাল ইফেক্ট পয়জনের উদাহরণ কি? করোসিভ পয়জন, অ্যাসিড। অ্যাসিড যে জায়গায় টাচ হবে, যে জায়গায় থ্রো করা হবে, সেখানেই অ্যাকশন হবে। তাহলে লোকাল ইফেক্টের উদাহরণ বলবো আমরা করোসিভ পয়জন আর ইরিট্যান্ট পয়জন, যেটার আমরা উদাহরণ বলি নাই কিন্তু ভাগটা বলছি যে সিমটোমেটিক ক্লাসিফিকেশনে। তাহলে লোকালি ইফেক্ট হলো সমস্ত করোসিভ পয়জন এবং ইরিট্যান্ট পয়জন। রিমোট ইফেক্ট কোন কোন পয়জনের আছে দু একটা উদাহরণ মনে রাখি আমরা। একটা রাখবো ডিজিটালিজ, তারপরে আর্সেনিক, এদের হলো রিমোট ইফেক্ট আছে। আর কম্বাইন্ড লোকাল অ্যান্ড ইরিটেন্ট ইফেক্ট কার, লোকাল অ্যান্ড সিস্টেমিক ইফেক্ট কার আছে? সেটা আছে হলো কার্বলিক অ্যাসিড আর আর্সেনিকের। অনেক আছে, আমরা দুইটা উদাহরণ মনে রাখি। কার্বলিক অ্যাসিড লোকালিও ইফেক্ট করে এবং রিমোটে গিয়ে নার্ভাস সিস্টেমের উপর ইফেক্ট করে। আর্সেনিকও তাই, লোকালি ইফেক্ট করবে জিআইটির উপরে, তারপরে সিস্টেমিক ইফেক্টে গিয়ে হার্টের উপরে করবে, ব্রেনের উপরে করবে। তাহলে আমরা ইফেক্ট অফ পয়জনটা আমরা মনে রাখলাম এবং প্রত্যেকটাতে আমরা দুটা করে উদাহরণ একটা করে মনে রাখলাম। এখন পয়জনিং কী কী টাইপের আছে? পয়জনিংয়ের টাইপ কী কী আছে? এটা হলো পয়জনিং হতে পারে অ্যাকুইট পয়জনিং হতে পারে, ক্রনিক পয়জনিং হতে পারে, সাব অ্যাকুইট পয়জনিং হতে পারে, আর একটা হলো ফালমিনেটিং পয়জনিং। তাহলে আমাদের ইফেক্ট অফ পয়জন 3টা, আর টাইপস অফ পয়জনিং আমরা 4 ভাগে ভাগ করলাম। একটা হলো অ্যাকুইট পয়জনিং, ক্রনিক পয়জনিং, সাব অ্যাকুইট পয়জনিং, আর একটা হলো ফালমিনেটিং পয়জনিং। এখন পয়জনিং আসলো, এখন পয়জনিং কেসের ম্যানেজমেন্ট কীভাবে করবো? আচ্ছা, পয়জনিং কেসের ম্যানেজমেন্ট কী করবা? তুমি একজন ডাক্তার, তোমাকে তোমার সার্ভিস লাইফে, প্রফেশনাল লাইফে, সরকারি চাকরি করো, বেসরকারি করো, যেখানেই করো, প্র্যাকটিস করলে তোমার প্র্যাকটিসের রুগী পয়জনিং কেস আসতে পারে। আসলে তুমি না করতে পারবা না, কোনো রুগীকে তুমি ডিনাই করতে পারবা না। তো এখন এই পয়জনিং কেস আসলে তোমার ডিউটি অফ এ ডক্টর। তো এখন নর্মালি তোমার যদি ফিভারের রুগী আসে, তারপর যদি পেপটিক আলসারের রুগী আসে, যদি তোমার নেফ্রাইটিসের রুগী আসে, এটা আসলে ট্রিটমেন্ট হলো মেডিকেল ম্যানেজমেন্ট। কিন্তু এই পয়জনিং কেস আসলে এটার ম্যানেজমেন্ট 2 রকম হবে, একটা মেডিকেল ম্যানেজমেন্ট এবং মেডিকো লিগাল ম্যানেজমেন্ট। তো এখন তাহলে মেডিকো লিগাল ম্যানেজমেন্ট কোন কোন জায়গায় আসতে হবে আমাদের, কোন কোন ক্ষেত্রে আসতে পারে? সেখানে হলো আমরা আগেই যেটা বোধহয় ডেথ বলছি, ডেথকে গ্রসলি ভাগ করা হয়েছিল, একটা ন্যাচারাল ডেথ, একটা আনন্যাচারাল ডেথ। ন্যাচারাল ডেথ হয় ডিজিজ এবং এজিংয়ের কারণে। আনন্যাচারাল ডেথ হয় সেটা হলো আমাদের এই যে ফরেনসিকের 2 বোর্ড, একটা হলো ট্রমা মানে পয়জন, একটা উইপন। তাহলে ইফেক্ট অফ পয়জনে যদি কোনো ডেথ বা ইনজুরি হয় সেটাও হলো তো আনন্যাচারাল, প্লাস ট্রমার ইফেক্ট যদি হয় সেটা আনন্যাচারাল। এখন হাসপাতালে যদি পয়জনিং কেস আসে তাহলে এটা কিন্তু হলো ইফেক্ট অফ পয়জনের জন্য আসছে। এইগুলি হলো এইগুলিতে তোমার মেডিকেল লিগাল ম্যানেজমেন্ট লাগবে। তো এখন তাহলে আমরা ম্যানেজমেন্ট অফ এ পয়জনিং কেস আমরা ভাগ করলাম 2 ভাগে, একটা করলাম মেডিকেল ম্যানেজমেন্ট, একটা হলো মেডিকেল লিগাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্ট হলো রোগীর লাইফ বাঁচানোর জন্য যে সার্ভিস দেওয়া, আর মেডিকেল লিগাল হলো যে এটা স্টেটকে বা কোর্টকে হেল্প করার জন্য কিছু কাজ এবং নিজের সেফটির জন্য কিছু করণীয়, এটা হলো মেডিকেল লিগাল ম্যানেজমেন্ট। এখন জিজ্ঞেস করা হয় যে তুমি মেডিকেল ম্যানেজমেন্টটা আগে করবা না মেডিকেল লিগাল ম্যানেজমেন্টটা আগে করবা? তো এখানে প্রশ্ন হলো যে হাসপাতাল, ডাক্তার, চিকিৎসা সেবা সব কিছুই হলো রোগীর জন্য। সুতরাং প্রথমেই হলো মেডিকেল ম্যানেজমেন্ট মানে পেশেন্টের ট্রিটমেন্ট ফর সেভিং লাইফ, তারপরে হলো মেডিকেল লিগাল ম্যানেজমেন্ট। তো এখন আমরা আসি মেডিকেল লিগাল ম্যানেজমেন্টটা কী করতে হবে। তো মেডিকেল লিগাল ম্যানেজমেন্টের একজন তাহলে একটা পয়জনিং কেসে একজন ডাক্তার থেকে কী মেডিকেল লিগাল ম্যানেজমেন্ট আগে তার আসতে পারে। আমরা যদি গ্রস হেডলাইন এরকম আসি, একটা হলো যে পার্টিকুলার্স অফ দ্য ভিকটিম, একদম খুবই মানে কমপ্লিটলি এটা নিতে হবে। তারপরে ইন্টিমেশন একটা টার্ম আছে, ইন্টিমেশন করতে হবে। ইন্টিমেশন মানে পুলিশকে ইনফর্ম করতে হবে। তারপরে পুলিশকে ইনফর্ম কি, এটার কথা হলো যদি ট্রিটমেন্ট যদি রুগী যদি সরকারি হাসপাতালে আসে
বা সরকারি প্রতিষ্ঠানে আসে, তাহলে হোমিসাইডাল, অ্যাক্সিডেন্টাল, সুইসাইডাল যে কোনো ধরনের পয়জনিং হোক না কেন, এটা পুলিশকে ইনফর্ম করতে হবে। আচ্ছা, আর যদি প্রাইভেট চেম্বারে বা প্রাইভেট প্রতিষ্ঠানে হয়, তাহলে সে হোমিসাইডালটা ইনফর্ম করবে, অ্যাক্সিডেন্টাল, সুইসাইডাল ইনফর্ম না করলেও হবে, কিন্তু তাকে সমস্ত ডকুমেন্ট রাখতে হবে, যা যখনই পুলিশ বা কোর্ট জানতে চাবে তখন যেন সে সেটা দেখাতে পারে। তারপরে তাকে স্যাম্পল কালেকশন করতে হবে। এরপরে কি, এরপরে তার চিকিৎসা হচ্ছে রুগী থেকে, এখানে ডাইং ডিক্লারেশনের ব্যবস্থা করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে যদি দরকার লাগে। তারপরে এখানে ডেথ ডিক্লারেশন করতে হবে যদি মারা যায়, এবং তারপরে ডেথ সার্টিফিকেট দিতে হবে যদি মারা যায়। তারপরে এখন এখানে তো আমরা অটোপসির জন্য দেবো। তো আবারও দিক হলো অটোপসিতে গিয়েও তখন ডাক্তারই করতে হবে, সেখানে তাকে এখানে ভিসার প্রিজার্ভ করতে হবে। তো তাহলে আমাদের এখানে পয়জনিং কেসে মেডিকেল লিগাল ম্যানেজমেন্টের মধ্যে কী হলো, প্রথম হলো যে পার্টিকুলার্স অফ দ্য ভিকটিম ডিটেলস রাখতে হবে, রেকর্ডে রাখতে হবে, কখন আসলো, কে আনলো, তার সঙ্গে সম্পর্ক কী এই, এবং তারপরে সেখানে এটা ইন্টিমেশন দিতে হবে, পুলিশকে ইনফর্ম করতে হবে। তারপরে স্যাম্পল কালেকশন করতে হবে, স্টুল থেকে হোক, ইউরিন থেকে হোক, ভমিট থেকে হোক। তারপরে দরকার হলে তার ডাইং ডিক্লারেশন অ্যারেঞ্জ করতে হবে। তারপরে ভিসার প্রিজার্ভ করতে হবে। এইগুলি গেল আমাদের মেডিকেল লিগাল ম্যানেজমেন্ট। এবার মেডিকেল ম্যানেজমেন্ট করতে গিয়েও আমরা কতগুলা হাতে রাখবো, কতগুলা পয়েন্ট। তাহলে এর কি, এটা হলো যে প্রিন্সিপল অফ মেডিকেল ম্যানেজমেন্ট অফ এ পয়জনিং পেশেন্ট। আমরা প্রিন্সিপলটাকে একটা এতে রাখি যে মোটামুটি যে একটা হলো ইমিডিয়েট রিসাসিটেটিভ মেজারমেন্ট। প্রথমে একটা পেশেন্ট আসলো, আসার পরে তোমার কোন কোন প্রিন্সিপলে যাবা, প্রথম আসতে হবে যে ইমিডিয়েট রিসাসিটেটিভ মেজার নিতে হবে। সেখানে কি ABCD, তো সেটা আমি হেডলাইনগুলি বলে নিই। একটা হলো ইমিডিয়েট রিসাসিটেটিভ মেজারমেন্ট, তারপরে হলো রিমুভাল অফ দ্য পেশেন্ট ফ্রম দ্য সোর্স অফ পয়জনিং, তারপরে রিমুভাল অফ দ্য আনঅ্যাবজর্বড পয়জন, রিমুভাল অফ দ্য অ্যাবজর্বড পয়জন, তার ইউজ অফ অ্যান্টিডট অ্যান্ড সিমটোমেটিক ম্যানেজমেন্ট। তো এখন রিমুভাল ইমিডিয়েট রিসাসিটেটিভ মেজারমেন্টের মধ্যে এসে আমাদের দেখতে হবে ABCD এই হেডলাইনে। এতে কি, এতে প্রথমে রুগীটা আসলে তার এয়ারওয়ে ঠিক আছে কিনা, রেসপিরেশন নিচ্ছে কিনা, বিতে তার মানে ব্লাড প্রেশার বা ব্লাড সার্কুলেশন ঠিক আছে কিনা, ব্রিদিং ঠিক আছে কিনা, ডিতে ব্রিদিং ঠিক আছে কিনা, সিতে সার্কুলেশন ঠিক আছে কিনা দেখতে হবে। তারপরে যদি ডিতে পেশেন্ট যদি খুব ডিপ্রেসড থাকে, তাকে সাইকোলজিক্যালি তাকে করতে হবে, ইমপ্রুভ করতে হবে। তাহলে একটা হলো ABCD দিয়ে এয়ারওয়ে, তারপরে ব্রিদিং, সার্কুলেশন, আর যদি ডিপ্রেসড পেশেন্ট হয় মেন্টালি, তাকে সেই সাপোর্ট দিতে হবে। এরপরে রিমুভাল অফ দ্য পেশেন্ট ফ্রম দ্য সোর্স অফ পয়জনিং, এখানে যেখানে লাগে। এখন ধরো একটা ঘরের ভিতরে, একটা রুমের ভিতরে যে কোনো কারণে কার্বন মনোক্সাইড পয়জনিং হচ্ছে, বা তখন এইখানে চিকিৎসা শুরু করে তো হবে না, কারণ একদিকে কার্বন মনোক্সাইড পয়জনিং শুরু হচ্ছে, এখানে চিকিৎসা করলে তো আবার হতেই থাকবে। তো সব ক্ষেত্রে না, যেখানে দরকার রিমুভাল অফ দ্য পেশেন্ট ফ্রম দ্য সোর্স অফ পয়জন বা পয়জনিং। এরপরে রিমুভাল অফ দ্য আনঅ্যাবজর্বড পয়জন। তো আনঅ্যাবজর্বড পয়জন রিমুভাল তোমার যদি করতে বলে, যে প্রশ্নটা করা হয়, একটা রুগী আসলো ইমার্জেন্সিতে, তুমি ডিউটিতে আসো, পয়জনিং পেশেন্ট আসছে, তার বিষ খেয়েছে, কোনো সন্দেহ নাই, স্টমাকে বিষ আছে, তুমি কীভাবে এটা রিমুভ করবে। এখন আমরা সহজেই বলে ফেলি, তো সহজ ব্যবহার বলে ফেলি, স্টমাকও আসে দেবো। তো এই উত্তর দেওয়ার সময় তুমি একটু হিসাব করে উত্তর দেবা, একটু সাবধান হয়ে উত্তর দেবা যে আনঅ্যাবজর্বড পয়জন কীভাবে আমি রিমুভ করবো ফ্রম দ্য স্টমাক, তাও যদি বলা হয়। তো তার আগেও বলি যে আনঅ্যাবজর্বড পয়জন তো শুধু স্টমাকে নাই, এটা তোমার ক্লোথিংসে আছে, স্কিনে আছে, লিপে আছে, হ্যান্ডে আছে। তো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আমরা জানি নর্মালি স্কিন দিয়েও হতে পারে। তো সেখানে তোমাকে যেগুলি এক্সটার্নালি আছে, ক্লথ থাকলে ক্লোথিং ছড়াই ফেলতে হবে, স্কিন যেখানে আছে সেগুলি পানি দিয়ে ওয়াশ করতে হবে। ওয়াশ করার পরে এবারে স্টমাকে আছে, স্টমাকেরটা কী করতে হবে। এবার যদি স্টমাক স্পেসিফিকও তোমাকে বলে যে স্টমাকে আছে, তুমি কী করবা, এখানে উত্তর দেওয়ার সময় তুমি বলবা যে তাকে আমি ইমিসিসের চেষ্টা করব। এমিসিস মানে ভমিটিংয়ের চেষ্টা করবো। আমরা ওই যে আগেই বলছি যে পয়জনের ফেট এমিসিসেও চলে যায়, সেখানে তাকে এমিসিসের চেষ্টা করতে হবে। এমিসিস কি, যে ফসেসে ইরিটেশন দিলে তার ভমিটিং হতে পারে, ভমিটিং হয়ে গেলে পয়জন
আউট হয়ে গেল। যদি না হয় তাহলে তাকে এমিটিক্স দিতে হবে। এমিটিক্স হলো ড্রাগ যেগুলি এমিসিস করায়। তারপরে যদি না হয় তখন স্টমাক ওয়াশ। তাহলে যদি আমাদের প্রয়োজন স্টমাকে আছে, কীভাবে তুমি মানে এটা করবা, রিমুভ করবা, সেখানে এর উত্তরে কিন্তু এইভাবে আসবো। হঠাৎ করে মানে শুরুতেই বলবো না স্টমাক ওয়াশ দিব। স্টমাক ওয়াশ আগের 2টা প্রসিডিওর ফেল করলে স্টমাক ওয়াশ। আচ্ছা, স্টমাক ওয়াশে এসেই তখন তোমাকে বলবে যে তুমি একটা স্টমাক ওয়াশ দেবা, সমস্ত কিছু তোমাকে দেওয়া আছে, কীভাবে তুমি এটা স্টমাক ওয়াশটা দেবা। তার আগে প্রশ্ন করে যে স্টমাক ওয়াশ দিবা তুমি কি মানে পেশেন্টকে বেডে শোয়ায় না এটা ফ্লোরে শোয়ায়? এই প্রশ্নগুলি একটু করা হয়। একটু করার জন্য তোমরা যারা তোমাদের মেডিকেল কলেজে যেখানে দেখবা ইমার্জেন্সিতে গিয়ে স্টমাক ওয়াশ দেওয়া হয়, এটা দেওয়া হয় বেডে। তবে বেডেই দেওয়া হয়, এটা হলো হাসপাতাল রুগীর জন্য, চিকিৎসা রুগীর জন্য, তাকে কিন্তু বেডও রুগীর জন্য বেডেই দিতে হবে। এটা হলো উত্তর আমাদের। কিন্তু অনেকে এখনও গ্রামের দিকে দেয়, হেলথ কমপ্লেক্সে দেয়, যে এটাকে ফ্লোরে দেয়। ফ্লোরে দেওয়ার কারণ হলো যে এই যে ভূমি ওয়াশ দেওয়ার সময় যে এটা ময়লা বাড়ায়, জায়গাটা সয়েলিং হয়ে যায়, তখন তাদের এটা ওয়াশ করে ফেলে দেওয়ার জন্য ওরা ওই রুমের বারান্দায়, করিডোরে, ওখানে বারান্দাতে ওয়াশ দেয়। তাহলে আমাদের দিতে হবে কোথায়? বেডে। এটাই উত্তর। কিন্তু ওখানে কেন দেয় যদি জিজ্ঞেস করে, তখন ওইটা হলো যে ওখানে যেহেতু ওটা ওয়াশ করে দেওয়ার জন্য জায়গা ছোটো, ওয়াশ করে দেওয়ার জন্য ফ্লোরেও দেওয়া হয়। তো এখন এইখানে আবার 2-3টা কথা আছে, যাতে যে এই যে স্টমাক ওয়াশ দেবা, যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে স্টমাক ওয়াশ দেওয়া হয় এটার নাম কি? তো এইটা নাম যেটা আগে আবার বারেবারই বলছি আমি, যে ফরেন্সিকে যার একাধিক নাম আছে, এই নামগুলি তোমাকে একটু জানতে হবে। তাহলে স্টমাক ওয়াশ যে টিউবটা দিয়ে দেওয়া হয় তোমাদের ইমার্জেন্সিতে, কেউ যদি না দেখো, তোমাদের হাসপাতালের ইমার্জেন্সিতে গিয়ে কলেজ খুললে দেখবা, সেখানে একটা হলুদ রঙের একটা টিউব থাকে, একটা টিউব থাকে। এটার নাম হলো স্টমাক ওয়াশ টিউব, অথবা গ্যাস্ট্রিক লেবস টিউব, অথবা বোয়াস টিউব, BOAS, বোয়াস টিউব, অথবা ইয়ংস টিউব, EWILDS, ইয়ল্ডস টিউব। তাহলে এর নাম। তো এই স্টমাক ওয়াশ টিউবটা তুমি এখন ব্যবহার করবা। রুগী আছে তোমার কাছে, তোমাকে যার কাছে যা হেল্প চাবা সে হেল্প তোমাকে দেবে, কীভাবে ইউজ করবে। এটাও ঠিক, স্টমাক ওয়াশ দেওয়ার আগে হঠাৎ যে প্রসিডিউর ছিল, 2টা কথা পরে আসবা, আগে আসবা না। এখানে তুমি বলবা যে এই টিউবটা ধরো 1 বছর আগে ব্যবহার হয়েছে, এর ভিতরে ময়লা আছে। তো এখন এর ব্যবহার করার আগে তুমি যদি বলো যে আমি এটা রুগীর মুখে দিয়ে ইন্ট্রোডিউস করাবো, এটা কিন্তু ঠিক হবে না, বলা ঠিক হবে না। তোমাকে বলতে হবে এটাকে আমি আধা ঘন্টা বয়েলিং এটাকে প্রথমে ওয়াশ করবো, ওয়াশ করে আধা ঘন্টা বয়েল করে এটাকে স্টেরাইল করবো। ওয়াশ করে ময়লা দূর করলাম, আধা ঘন্টা বয়েল করে করলাম, এটা আমি স্টেরাইল করলাম। এরপরে এটাতে আমি লিকুইড প্যারাফিন এটা দিতে হবে, একটা লুব্রিকেটিং দিতে হবে, না হলে মিকাস মেমব্রেন ছিঁড়ে যাবে, স্টমাক পারফোরেশন হয়ে যাবে, এটা রাফ। সেজন্য এটাকে একটা লুব্রিকেটিং দিতে হবে। কী দিবা? সেখানে প্রথমে হলো লিকুইড প্যারাফিন, যদি না থাকে তাহলে গ্লিসারিন, তারপরে ভ্যাসলিন, এইগুলি দিতে পারো। সে না হলে তুমি এদিকে অ্যাটলিস্ট অলিভ অয়েল এগুলি দিতে পারো। তাহলে প্রথম হলো আমাদের লিকুইড প্যারাফিন। এটা কোন এন্ডে দিবা, ওটা থাকলে ভালো হতো। ওটা যদি এখানেও বলি যে এটা দেখে যে ওরও এখানে মাথার দিকে একটা এরকম ফানেল আছে। তো যেখানে যে এন্ডটা ফানেলের অপোজিট এন্ডটা, এই এন্ডে থাকে 2টা অরিফিস, একটা সেন্টারে থাকে, একটা ল্যাটারালি থাকে। তো এই এন্ডটা আমি ইন্ট্রোডিউস করব। কতটুকু ইন্ট্রোডিউস করব একজন অ্যাডাল্টের, তো সেটার জন্য একটা মার্কিং থাকে 50 সেন্টিমিটার। এই এন্ড থেকে মার্কিং থাকে 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার মানে 20 ইঞ্চ। এই 20 ইঞ্চ মার্কিং থাকে। তাহলে এইটা একজন অ্যাভারেজ অ্যাডাল্টের আমি এটা ইন্ট্রোডিউস করব। এটা এখন আবার কথা হলো নাক দিয়ে না মুখ দিয়ে। তো ওয়ার্ডে গিয়ে দেখবা যে রুগীদের যে রাইজ টিউব দেওয়া থাকে, এটা রাইজ টিউব, ওটা হলো চিকন, ওটা দেওয়া থাকে নাক দিয়ে। ওটা হলো ন্যাজো গ্যাস্ট্রিক টিউব, ওটা হলো ন্যাজো গ্যাস্ট্রিক টিউব। আর এটা হলো স্টমাক ওয়াশ টিউব, এটা কিন্তু অনেক মোটা, এটা দিতে হবে মুখ দিয়ে। তো এখন এটা 50 সেন্টিমিটার, মানে এইটা লিপের কাছে, তার মুখের কাছে থাকবে, এটা বাকিটা চলে যাবে স্টমাকে গেলে এটা বডি অফ দ্য স্টমাক যাবে, স্টমাকের ফান্ডাস হয়ে গিয়ে বডিতে গিয়ে পৌঁছাবে। তাহলে এটা হলো নর্মাল অ্যাভারেজে আমি দিব। কতটুকু ইন্ট্রোডিউস করব? 50 সেন্টিমিটার। এখন
50 সেন্টিমিটার মার্কিংটা নাই, মুছে গেছে, পুরানা টিউব, তাহলে তো তুমি কী করবে? তখন হলো এই যে এখান থেকে এই যে ন্যাজন থেকে জিফয়েড প্রসেস পর্যন্ত এটা মাপটা নিয়ে নেবা। তাহলে এটার এই এন্ডটা থাকবে জিফয়েড প্রসেসের কাছে, আর এটা ন্যাজন পর্যন্ত নিয়ে এই ন্যাজনটা হবে তোমার 50 পর্যন্ত। তাহলে এখান থেকে এইটুকু ইন্ট্রোডিউস করবে। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তুমি এই টিউবটার কতটুকু ইন্ট্রোডিউস করবে, এই প্রশ্ন তোমার এসে গেল। এখন তোমার মনে নাই, মনে রাখার জন্য আমি বলি আরও একটার সঙ্গে মিলায় রাখবা। আমরা যে ডেলিভারিতে একটা যে ফিটাস আসে ফুল টার্মে যে ফিটাস আসে, যে বেবিটা আসে, সেই বেবিটার নর্মাল ফুল টার্মের বেবির লেন্থ হলো 20 সেন্টিমিটার, 20 ইঞ্চি বা 50 সেন্টিমিটার। তাহলে আমরা যদি মনে করি ফুল টার্মের বেবি আর এই অ্যাডাল্টের এটার সেম, তাহলে ওইটা যদি মনে থাকে আমার এটা মনে থাকবে, এটা মনে থাকবে, ওটা মনে থাকবে। তাহলে এটা একটু জিজ্ঞেস করা হয়, এটা মনে রাখবা। তাহলে এখন কী হলো, এটাকে আমি ওয়াশ করলাম, করে স্টেরাইল করে নিলাম, নিয়ে এখানে লিকুইড প্যারাফিন লাগায়ে তারপরে আমি এটাকে ইন্ট্রোডিউস করলাম স্টমাক পর্যন্ত। আচ্ছা, এখন এইটার সঙ্গে আবার থাকে, এটা স্টমাকুয়াস টিউব, সঙ্গে আর একটা থাকে হলো মাউথ গ্যাগ থাকে, সাদা মতো একটা প্লাস্টিকের মাউথ গ্যাগ থাকে। এই মাউথ গ্যাগ হলো কি, যেটা মুখে তখন ইন্ট্রোডিউস করবা, রুগী তো এই জিনিসটা তো সহজে নেবে না, নেওয়ার পরে যখন দেওয়া হয়ে গেল তখন সে কিন্তু বাইট করতে পারে। বাইট করলে হবে কি, তার হলো টাং বাইট হতে পারে, টিউবটা বাইট হতে পারে। তো এই জন্য এখন একটা মাউথ গ্যাগ দেওয়া হয়। এই মাউথ গ্যাগটা স্টমাক টিউবের পার্ট না, কিন্তু এটা হলো একটা আলাদা জিনিস। এটা এই জন্য রাখা হয় যে মাউথটাকে ওপেন রাখার জন্য, তারপরে টাং বাইট প্রিভেন্ট করার জন্য, প্লাস এই টিউবটাকে প্রিভেন্ট করার জন্য দেওয়া হয়। তো এখন এরপরে তুমি ওয়াশ দিচ্ছ, ধরে নিই আমরা এখানে যে ওয়াশ দিচ্ছ, ধরে নিই অর্গানো ফসফরাস কম্পাউন্ড। ওয়াশ দেওয়ার সময় কী দিতে হয়, এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা একটা অ্যান্টিডট পরে আমরা আসবো, ধরে নাও। এই অ্যান্টিডটটা কী হয়, পানিতে এটাকে গোলাই নেওয়া হয়। কত, 1 in 5000 ডাইলুশনে। এটা যতটুকু দেওয়া তার 5000 গুণ পানি দেওয়া দিয়ে একটা পানি নেওয়া হয়। এটা একটা ব্লুইশ কালারের একটা ফ্লুইড হয়, ব্লুইশ বা ম্যাজেন্টা কালারের ফ্লুইড হয়। এটা তুমি ইন্ট্রোডিউস করার পরে এই যে ফানেলটা ছিল এখানে, এই ফানেলে পানি দিবা। পানি দিয়ে প্রথমে দিবা হলো 250 ml দিবা। দেওয়ার পরে এটাকে আবার যখন তুমি নামাই নিবা, এইভাবে পানি দেওয়ার পরে এটাকে যখন আবার স্টমাকের নিচে নেবা, পানিটা চলে আসবে। এই অ্যাকশনটার নাম হলো সাইফনিক অ্যাকশনে চলে আসবে। তাহলে প্রথমে দিলা কত, 250 ml। পানিটা হতে হবে টেপিড ওয়ার্ম ওয়াটার, একটু গরম পানি দিতে হবে, একটু হালকা কুসুম গরম পানি দিতে হবে, একদম নর্মাল পানি না, একটু গরম করে দিতে হবে। প্রথমে দিলা কত, এটা কিন্তু প্লেন ওয়াটার, এটা না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিশানো পানি না, প্লেন ওয়াটার। এই প্লেন ওয়াটারটা কেন দিলা এবং 250 ml কেন দিলা, এই প্রশ্ন তোমার জিজ্ঞেস করা হবে বা তোমার জানতেও হবে। যে প্লেন ওয়াটার দিলা, যে ভিতরে যে পয়জনটা আছে, পয়জনটার ওখান থেকে তুমি স্যাম্পল কালেকশন করবে। যদি প্লেন না দিতা, দিয়ে যদি ওই অ্যান্টিডট মেশানো দিতা, তাহলে এখানে পয়জনটা অক্সিডাইজড হয়ে যেত, পয়জন তুমি ডিটেক্ট করতে পারতো না। তাহলে প্লেন ওয়াটার এই কারণে দেবো। 250 ml কেন, বেশি না কেন? পরবর্তীতে আমরা কিন্তু দেবো প্রায় 500 ml করে। প্রথমে 250 কেন দিলাম? 250 দিলাম এই জন্য যে ধরো স্টমাকে মোটামুটি সব মিলায় তার 1200 ml আছে, মানে ফুড এবং পয়জন সহ। আমি 250 দিলে দেখা যাবে যে 50 ml এটা ডুডেনাম হয়ে যে জন্য চলে যাবে, 50 গেল। আর যদি আমি 500 দিতাম তাহলে আরও 250 বেশি দিত। তাহলে যত কম পরিমাণ আমি স্টমাক থেকে বাইরে যাওয়ার অ্যালাউ করি, কম পরিমাণে অ্যালাউ করলাম, যাতে 250 দিলাম। 500 দিলে আরও বেশি চলে যেত, সেজন্যই। এখন দিলাম কেন, আমি কুসুম গরম পানি কেন দিলাম? কুসুম গরম পানি দেওয়ার কারণ হলো, আমরা জানি শকের নাম জানি, নিউরোজেনিক শক, প্রাইমারি শক, ভ্যাসোভেগাল শক, একই কথা। যে প্রাইমারি শক, নিউরোজেনিক শক, ভ্যাসোভেগাল শক, তারপর ভ্যাগাল ইনহিবিশন, ভ্যাগাল স্টিমুলেশন, একই টার্ম। এটা হয় কি, এগুলি কখন হয়? এগুলি 3টা কারণে হয়। একটা পেন ফেয়ার, আর যদি হলো ভিসকাসের ভিতরে যদি কোল্ড ওয়াটার দেয়, হলো ভিসকাসে যদি কিছু কোল্ড ওয়াটার দেয়, তাহলে এই যে ভ্যাগাল ইনহিবিশন বা ভ্যাগাল স্টিমুলেশন হয়ে যাবে। হওয়ার পরে ভ্যাসোভেগাল শকেই মারা গেল। তাহলে যদি সে আমার স্টমাক ওয়াশ দিয়ে তাকে বাঁচাতে গিয়ে যদি সে মারাই যায়, তাহলে আমার লাভটা কী হলো? সেজন্য যেহেতু স্টমাক একটা হলো ভিসকাস, এর ভিতরে যদি বডি টেম্পারেচার আমাদের 37 ডিগ্রি টেম্পারেচার, বাইরের টেম্পারেচার ধরো 30 ডিগ্রি,
তা আমি যদি এই 30 দিই বা 28 দিই আর স্টমাকে আসছে 37, তাহলে কী হলো, আমার এটা কিন্তু একটু ওর তুলনায় কিন্তু আমার গেল একটু কোল্ড গেল, এখানে ভ্যাসোভেগাল শক হতে পারে। সেজন্য ওয়ার্ম ওয়াটার দেবো যাতে বডি টেম্পারেচারের সঙ্গে কনসাইড করে এবং এই ভ্যাসোভেগাল শকটা না হয়। তাহলে আমার প্রথমে 250 ml ট্যাপিড ওয়াটার কেন দিলাম এবং প্লেন ওয়াটার দিলাম, তিনটা জিনিস এখানে আসলো। প্লেন ওয়াটার কেন, 250 ml কেন, এবং একটু গরম পানি দিলাম কেন। আচ্ছা, এরপরে প্রতিবারে আমি 250, 300, 500 ml করে ফ্লুইড দিব ফানেল দিয়ে এবং এটাকে পরে বের করব। এখানে জিজ্ঞেস করা হয় তুমি কতক্ষণ ধরে দেবা অথবা কতবার দেবা। এর উত্তর হলো যে আধা ঘন্টা না, 1 ঘন্টা না, 2 ঘন্টা না, আমি যে কালারের ম্যাজেন্টা কালারের ফ্লুইড দিতেছি এটা যখন সেই কালারই চলে আসবে, প্রথমে এটা গিয়ে অক্সিডাইজড হয়ে অর্গানোফসফরাস কম্পাউন্ড হলে এটা হোয়াইট হয়ে যাবে, এটা আসতে থাকবে। যখন দেখা যাবে যে আমি যে পরিমাণ দিতেছি যে কালারের সেই কালারই ব্যাক করছে, তখন আমি অফ করব। এখানে টাইমের কোনো ব্যাপার নেই, কতক্ষণ দেবো তারও কোনো ব্যাপার নেই। তাহলে আমাদের স্টমাক ওয়াশ ব্যাপারে এটা হয়ে গেল। এখন এখানে স্টমাক ওয়াশে তোমাকে বলা হবে যে স্টমাক ওয়াশ কি সব ক্ষেত্রেই দিবা, সমস্ত ক্ষেত্রেই কি তুমি দেওয়া পয়জনিংয়ের ক্ষেত্রে, তখন তোমার হলো যে তোমার অ্যান্সার হবে এরকম যে স্টমাক ওয়াশের কন্ট্রাইন্ডিকেশন কী কী আছে, ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে তুমি স্টমাক ওয়াশ দিবা না। তো এখানে আমরা করি যে কিছু আছে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, কিছু আছে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, যেখানে এক দেওয়াই যাবে না। তাহলে আমরা স্টমাক ওয়াশ দিয়ে বললাম স্টমাক ওয়াশের কাজ ছিল মানে আনঅ্যাবজর্বড পয়জন স্টমাক থেকে ওয়াশ করার জন্য, কিন্তু প্রশ্ন সময় বেশিরভাগই জিজ্ঞেস করা হয় যে স্টমাক ওয়াশ টিউবের কন্ট্রাইন্ডিকেশন কী, তো কখন কখন তুমি ইউজ করবে না। তাহলে এখানে আমরা বলবো যে স্টমাক ওয়াশের ক্ষেত্রে কখন কখন ইউজ করবো না, এটা বলার সময় তুমি এইভাবে বলবা যে একটা হলো অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন আর একটা হলো রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন কোন জায়গায়, যদি পেশেন্ট কমাটোজ হয়, যদি পেশেন্ট কনভালসিভ হয়, তারপরে করোসিভ পয়জন যদি সে খায়, আর একটা হলো যে যদি পেশেন্ট হাইপোথার্মিক থাকে, তাহলে একদম দেবো না। কখন, যখন পেশেন্ট যদি কমাই থাকে, পেশেন্ট যদি খুব কনভালসিভ থাকে, যদি সে করোসিভ পয়জন খায়, এবং পেশেন্ট যদি হাইপোথার্মিক থাকে। হাইপোথার্মিয়া মানে বডি টেম্পারেচার 35 ডিগ্রির নিচে। আর রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন যখন কিছু তার হেমোরেজিক ডায়াস্থেসিস আছে, হেমোরেজিক কিছু ডিজিজ আছে, অথবা ইসোফেজিয়াল ভেরিসেস আছে, তারপরে রিসেন্ট সার্জারি হয়েছে, হয়তো 10 দিন 12 দিন আগে স্টমাকে কোনো সার্জারি হয়েছে, সেখানে রিসেন্ট সার্জারির ক্ষেত্রে দেওয়া যাবে না। আর যদি অ্যাডভান্সড প্রেগনেন্সি হয়, সেখানে মানে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। তাহলে ইউজের কন্ট্রাইন্ডিকেশন আমরা এভাবে বললাম, কিছু অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, কিছু রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। এবার তাহলে আনঅ্যাবজর্বড পয়জন আমাদের শেষ হয়ে গেল। এরপরে আসছে যে এবার অ্যাবজর্ব পয়জন কীভাবে, যেটা অ্যাবজর্ব হয়ে গেছে সেই পয়জন কীভাবে তুমি রিমুভ করবে। কারণ অ্যাবজর্ব পয়জন রিমুভ করা হলো, সেখানে কী করা যাবে, সেখানে আমরা করবো কি ডায়ালিসিস করাবো, ফোর্সড ডায়ালিসিস করাবো। তারপরে অ্যালকালাইন ডায়ালিসিস করাবো। তাহলে যেগুলি অ্যাবজর্ব হয়ে গেছে সেখানে দূর করার, সেটা রিমুভ করার পদ্ধতি হলো একটা ডায়ালিসিস, ফোর্স ডায়ালিসিস, অথবা অ্যালকালাইন ডায়ালিসিস, অথবা ডায়ালাইসিস। এটা ওই দুটো গেল ডাইউরেসিস, আর এদিকে পেরিটোনিয়াল ডায়ালাইসিসও করা লাগতে পারে। আচ্ছা, এখন তোমার ইউজ অফ অ্যান্টিডট, একটা হলো আমরা ডায়ালিসিস করে বা দূর করলাম, আর একটা হলো ইউজ অফ অ্যান্টিডট। কিছু কিছু পয়জন আছে যে অ্যান্টিডট দিয়ে তাকে তখন অ্যাবজর্ব পয়জনকে ট্রিটমেন্ট করা লাগে। এখন অ্যান্টিডট কি, এটা আমাদের জানতে হবে। তো অ্যান্টিডট, হোয়াট ইজ অ্যান্টিডট? Antidote is a substance which counteract, neutralize or prevent the action of poison. Which counteract, antagonize, which counteract, neutralize or prevent the action of poison. এই হলো আমাদের
অ্যান্টিডটের ডেফিনেশন। এরপরে থাকে অ্যান্টিডট কী কী টাইপের আছে। অ্যান্টিডট টাইপ আছে মেকানিক্যাল অ্যান্টিডট, তারপরে তোমার কেমিক্যাল অ্যান্টিডট, ফিজিওলজিক্যাল অ্যান্টিডট। মেইনলি মেকানিক্যাল অ্যান্টিডট, কেমিক্যাল অ্যান্টিডট, আর হলো ফার্মাকোলজিক্যাল বা ফিজিওলজিক্যাল অ্যান্টিডট। আরও আছে অ্যান্টিডট, সেটা হলো কি চিলেটিং এজেন্ট আছে, সেরোলজিক্যাল অ্যান্টিডট আছে, ইউনিভার্সাল অ্যান্টিডট আছে। তাহলে আমাদের অ্যান্টিডট ক্লাসিফাই করতে গেলে আমরা এভাবে বলবো যে মেকানিক্যাল অ্যান্টিডট, কেমিক্যাল অ্যান্টিডট, আর হলো ফিজিওলজিক্যাল বা ফার্মাকোলজিক্যাল অ্যান্টিডট, তারপর আদার্স যে বলবো চিলেটিং এজেন্ট, সেরোলজিক্যাল অ্যান্টিডট, আর হলো ইউনিভার্সাল অ্যান্টিডট। তো মেকানিক্যাল অ্যান্টিডট, মেকানিক্যাল অ্যান্টিডট অর এর নাম হলো ফিজিক্যাল অ্যান্টিডট। মেকানিক্যাল অ্যান্টিডট তারা কী করে যে দিস অ্যান্টিডট কি নিউট্রালাইজ দ্য অ্যাকশন অফ পয়জন বাই মেকানিক্যাল অ্যাকশন অর বাই প্রিভেন্ট দেয়ার অ্যাবজর্পশন। তো সেখানে কী কী মেকানিক্যাল অ্যান্টিডট আছে, এটা আছে তোমার অ্যাক্টিভেটেড চারকোল, তারপরে ডিমালসেন্ট, তারপরে বাল্কি ফুড যেমন ব্যানানা। তো অ্যাক্টিভেটেড চারকোল আর ডিমালসেন্ট কাকে বলে? ডিমালসেন্ট একটা সাবস্ট্যান্স, যে সাবস্ট্যান্স স্টমাকের মিউকাসের ওয়াল দিয়ে একটা কোট তৈরি করে। এই কোট করে মিউকাস মেমব্রেনকে সে ইনজুরি থেকে রক্ষা করে এবং অ্যাবজর্পশনকে বাধা দেয়। এগুলো ডিমালসেন্টের উদাহরণ হলো মিল্ক, তারপরে তোমার এগ হোয়াইট, এগের যে সাদাটা, মিল্ক, এগ হোয়াইট এবং স্টার্চ। তো এগুলো হলো ডিমালসেন্ট। আর আছে বাল্কি ফুডের মধ্যে ব্যানানা। এখন ব্যানানা কোথায় ব্যবহার হয়? পয়জন কিন্তু হয় যে হেয়ার, চুলের গোড়া, কাঁচের গোড়া, এইগুলি কিন্তু পয়জন হিসাবে ব্যবহার হয়। তখন এই যদি কাঁচের গোড়া বা চুলের গোড়া দিয়ে ডাস্ট দিয়ে যদি পয়জনিং হয়, সেখানে বাল্কি ফুড ব্যানানা যদি খাওয়ানো যায়, তাহলে ব্যানানা ওগুলিকে অ্যাডজর্ব করবে, ওইগুলিকে ধরে নেবে, সুতরাং পয়জনেরকে কাউন্টারঅ্যাক্ট করবে। কেমিক্যাল অ্যান্টিডট হলো কি যে এগুলি কেমিক্যাল অ্যান্টিডটটা করে কি এরা এর সঙ্গে কেমিক্যাল অ্যান্টিডটগুলি পয়জনের সঙ্গে রিয়াক্ট করে একটা হার্মলেস একটা ইনার্ট সাবস্টেন্স তৈরি করে এবং এরা ডায়োরিসিসের মাধ্যমে এই ইউরিনটাকে পয়জনটাকে এরা এবার এক্সট্রিক্ট করে বডি থেকে। কেমিক্যাল অ্যান্টিডটের উদাহরণ হলো তোমার অ্যালবুমিন, তারপরে কমন সল্ট, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ট্যানিক অ্যাসিড। তাহলে এইগুলি কী হলো উদাহরণ আমাদের? কমন সল্ট, অ্যালবুমিন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর হলো ট্যানিক অ্যাসিড। আর ফিজিওলজিক্যাল বা ফার্মাকোলজিক্যাল অ্যান্টিডট হলো যেটা পয়জন যে ইফেক্ট করে ঠিক তার অপোজিট ইফেক্ট করে। পয়জন যে এতে গিয়ে মানে টার্গেট অর্গানে গিয়ে রিসিপ্টরে গিয়ে যে ধরনের অ্যাকশন করবে, এই অ্যান্টিডটটা গিয়ে সেই রিসিপ্টরে গিয়ে ঠিক তার অপোজিট অ্যাকশন করবে। এইগুলি হলো আমাদের ফিজিওলজিক্যাল অ্যান্টিডট। যেমন হলো ধাতুরা পয়জনিং হলে এখানে তোমার অপিসি পয়জনিং হলে সেখানে দেওয়া হয় অ্যাট্রোপিন, এবং মরফিন পয়জনিং হলে সেখানে দেওয়া হয় নেলোরফিন। তাহলে মরফিন যখন পয়জন, ওপিয়াম যখন পয়জন, তার অ্যান্টিডট হলো নেলোরফিন। আর অর্গানোফসফরাস কম্পাউন্ড যখন পয়জন, তার অ্যান্টিডট হবে অ্যাট্রোপিন। এইগুলো হলো আমাদের ফিজিওলজিক্যাল অ্যান্টিডটের উদাহরণ। এবার চিলেটিং এজেন্ট এইগুলি দেওয়া হয় হেভি মেটালে দেওয়া হয়। এগুলি কী করে? এরা গিয়ে ওই মেটালকে সঙ্গে অ্যাকশন করে চিলেট করে ফেলে। চিলেট মানে তাকে একটা ইনার্ট সাবস্টেন্স তৈরি করে, এবং এই এজেন্টগুলি হলো ওয়াটার সলিবল। ওর সঙ্গে রিয়াকশন করে যে ইনার্ট সাবস্টেন্স করলে এরা ওয়াটার সলিবল বলে এটা বডি থেকে এক্সপ্রেস হয়ে যেতে সুবিধা হবে। এর উদাহরণ চিলেটিং এজেন্টের উদাহরণ আমরা বলবো, কয়েকটা নাম মনে রাখবো। একটা হলো BAL, ব্রিটিশ অ্যান্টিলিসাইড, এর আর এক নাম ডাইমারক্যাপ্টোল। তারপরে EDTA, চিলেটিং এজেন্ট, এটা একটা EDTA। তারপরে পেলিসিনামাইন, তারপরে ডেসফারঅক্সামিন। তাহলে চিলেটিং এজেন্টগুলি দেওয়া হয় হেভি মেটাল পয়জনিং। তো তাহলে দেওয়া হলো ব্রিটিশ অ্যান্টিলিসাইড, EDTA, পেলিসিনামাইন আর ডেসফারঅক্সামিন। এই উদাহরণটা একটু মনে রাখবা। আর এদের ইউজ হলো হেভি মেটাল পয়জনিং হলে। সেরোলজিক্যাল অ্যান্টিডট কোথায় আছে? সেরোলজিক্যাল অ্যান্টিডট আছে আমরা অ্যান্টি স্নেক ভেনম, অ্যান্টি স্নেক ভেনম দেওয়া হয়। সেটাও কিন্তু একটা সেরাম দেওয়া হয়। এখন যেমন আমাদের এতে
করোনাতে এখন সেরাম দেওয়ার চিকিৎসা চলতেছে। তো স্নেক বাইট হলে স্নেকের ভেনাম নিয়ে হর্সে দেওয়া হয়। হর্সে দিলে তার বডিতে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডি কালেকশন করে অ্যান্টি স্নেক ভেনাম তৈরি করা হয়। তাহলে এটা সেরোলজিক্যাল অ্যান্টিডট। আর ইউনিভার্সাল অ্যান্টিডট, এখন ধরো আমরা যে পয়জনিং পেলাম যে সেটা ওই যে ডাস্ট কিনা, ডাস্ট হলে আমরা দিতাম হলো মেকানিক্যাল অ্যান্টিডট। যদি অ্যাসিড বা অ্যালকালি বুঝলে আমরা কেমিক্যাল অ্যান্টিডট দিতাম। পয়জন স্পেসিফিক যদি জানি হলে অফিসি হলে এটা দিব। এখন একটা পয়জনিং হয়েছে, আমরা জানি না এটা কোন ধরনের পয়জন, তখন আমরা ইউনিভার্সাল অ্যান্টিডট ইউজ করি। ইউনিভার্সাল অ্যান্টিডট মানে যার ভিতরে থাকবে মেকানিক্যাল অ্যান্টিডটও থাকবে, কেমিক্যাল অ্যান্টিডটও থাকবে এবং ফার্মাকোলজিক্যাল অ্যান্টিডটও থাকবে। তিনটার কম্বিনেশন দিয়ে অ্যান্টিডট যেটা তৈরি করে এটা হলো ইউনিভার্সাল অ্যান্টিডট। এখন এই ইউনিভার্সাল অ্যান্টিডটের কি কম্পোজিশন, এর কম্পোজিশন হলো তোমার থাকবে অ্যাক্টিভেটেড চারকোল 2 পার্ট, অ্যাক্টিভেটেড চারকোল 2 পার্ট, আর থাকবে ম্যাগনেসিয়াম অক্সাইড 1 পার্ট, আর ট্যানিক অ্যাসিড থাকবে 1 পার্ট। তাহলে আমরা অ্যাক্টিভেটেড চারকোল নিলাম যতখানি, তার অর্ধেক নিব হলো ম্যাগনেসিয়াম অক্সাইড আর নেব ট্যানিক অ্যাসিড। এই তিনটাকে মিক্সার করলে যে এটা হবে, এটা হলো আমাদের ইউনিভার্সাল অ্যান্টিডট। এখানে চারকোল করবে হলো মেকানিক্যাল অ্যান্টিডটের কাজ, তারপরে ম্যাগনেসিয়াম অক্সাইড করবে কেমিক্যাল অ্যান্টিডটের কাজ, আর এদিকে ট্যানিক অ্যাসিড করবে ফার্মাকোলজিক্যাল অ্যান্টিডট। তো এটা তো করলো শহরে বা ওষুধ কোম্পানি বানালো। এখন হাউস হোল্ড অ্যান্টিডট কী আছে প্রশ্ন করা হবে। তুমি গ্রামে গেলা, পয়জন কী পয়জন জানো না, তোমার একটা জানো যে অ্যান্টিডট দেওয়া যায়, তাহলে এখন হাউস হোল্ড অ্যান্টিডট কী? তো সেখানে আমরা এটা বলবো হাউস হোল্ড অ্যান্টিডট হলো যে অ্যাক্টিভেটেড চারকোলের পরিবর্তে সব বাড়িতেই কিন্তু টোস্ট বা বিস্কিট থাকে, বিস্কিটটাকে পোড়াই নিতে হবে। তাহলে টোস্টেড বা রোস্টেড বিস্কিট বা টোস্ট পোড়া করে নিলে এটা হলো 2 পার্ট নিতে হবে। তারপরে লাইম, সব যারা পান খায় চুন খায়, সেখানে লাইম না হলেও যদি এই যে ঘরের ওয়ালে লাইম আছে, এখানে কিছু লাইম এটা স্ক্র্যাপ করে নিতে হবে, এটা হলো কেমিক্যাল অ্যান্টিডট। আর চায়ের কড়া লিকার নিতে হবে। তাহলে কী হলো, আমরা নিলাম পোড়া টোস্ট, তারপরে চুন, আর নিলাম হলো কড়া চা। এইটাকে নিয়ে একটা মিক্সার করলে এটা হয়ে গেল আমাদের হাউস হোল্ড অ্যান্টিডট। তাহলে এটাও কিন্তু একটা ইউনিভার্সাল অ্যান্টিডটের একটা প্যারালাল, ওখানে হলো হাউস হোল্ড অ্যান্টিডট। তাহলে দুইটার কম্পোজিশন একটু মনে রাখবা। এরপরে হলো আমাদের সিমটোমেটিক ম্যানেজমেন্ট। কি? সিমটোমেটিক হলো কী সিমটম রোগী দেয়। যদি সে বলে যে রেসপিরেশন সমস্যা হচ্ছে, তাহলে অক্সিজেন দিতে হবে। পেইন যদি বলে, পেইন কিলার দিতে হবে। যদি থ্রাস্ট বলে, দিতে হবে। অ্যাসিডিটি হলে অ্যান্টাসিড দিতে হবে। তারপরে যদি ডিহাইড্রেশন থাকে, ফ্লুইড দিতে হবে। এই আর কি, যে সিমটম বলবে সেই সিমটম অনুযায়ী যে চিকিৎসা দেওয়া, সেটাই হলো আমাদের সিমটোমেটিক চিকিৎসা। আচ্ছা, এখন ওইখানে যে আমরা বলছিলাম ইমেসিস করানোর জন্য একটা হলো ফসেসিক ইরিটেশন দেওয়া, আর একটা আছে যে হাউস হোল্ড আর এমিটিক্স ড্রাগ। এখন হাউস হোল্ড এমিটিক্সও আছে আমাদের এখানে, যেমন বললাম অ্যান্টিডট, হাউস হোল্ড এমিটিক্সও আছে। সেই এমিটিক্স কি? সেই এমিটিক্স হলো ওয়ার্ম ওয়াটার 2 আউন্স, আর 1 টেবিল চামচ মাস্টার্ড অয়েল, আর হলো 1 টিস্পুনফুল কমন সল্ট। একটা থেকে এইটা যদি তুমি মিক্সার করে খাও, তাহলে তার কী হবে, এমিসিস হয়ে যাবে। এটা হলো কি হাউস হোল্ড এমিটিক্স। কম্পোজিশন হলো 2 আউন্স ওয়ার্ম ওয়াটার, তারপরে 1 টেবিল চামচ মাস্টার্ড অয়েল, আর 1 টিস্পুনফুল এটা হলো কমন সল্ট। তো
তো জেনারেল অ্যাসপেক্ট অফ পয়জনিং অ্যান্টিডট মোটামুটি আমি এখানে শেষ করলাম। তো একটু এই যে কথাগুলি বলছি লিখতেও বলছি, শুধু প্রশ্নগুলি লিখবা, এই প্রশ্নগুলি একটু করে নেবা, দেখে নেবা। তো আজকে আমি এখানে শেষ করি। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।